এএনএম জিএনএমের জন্য প্রস্তুতি কিন্তু আমাদের এখন থেকেই নিয়ে নিতে হবে। আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার যেটা আছে পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি পরপর সব চ্যাপ্টারের 50টি করে এমসিকিউ, মানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব, আর ভিডিওটি কিন্তু তোমরা চটপট দেখে নেবে। তাহলে শুরু করতে যাচ্ছি ফিজিক্যাল সায়েন্সের এএনএম জিএনএমের 2025-এ আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই চ্যাপ্টারটা আমি প্রথমেই বেছে নিয়েছি, প্রথম চ্যাপ্টারটা, যেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের এখানে? প্রথম কোশ্চেনটা রয়েছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কী পরিবর্তন হয়? এখানে 4টি অপশন রয়েছে। একটিতে বাড়ে, বি কমে, সি একই থাকে, ডি বলা সম্ভব নয়। এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবসময় উষ্ণতা বাড়তে থাকে, কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু চাপ কমে যায়। মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপটা কমে যায়। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে রাখি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারটাকে কিন্তু ওজোনোস্ফিয়ারও বলা হয়। এখানে প্রায় 90% ওজোন গ্যাস এখানে থাকে। এই ওজোন গ্যাসের স্তরটি কিন্তু ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে তোমাদের কি বলছি, এই স্তরটাকে, মানে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। আবার এই স্তরটাকে শান্তমণ্ডলও বলা হয়, কারণ এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইগুলো হয় না বলে একে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সবসময় বাড়ে। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের মূল উপাদান এখানে এ নাম্বার অপশানে বলছে কার্বন ডাইঅক্সাইড, বি O2 মানে অক্সিজেন, সি CH4, ডি হচ্ছে হাইড্রোজেন। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? আমরা জানি বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, যেটার সংকেত হচ্ছে CH4। আর আচ্ছা, এখানে মনে রাখতে হবে তোমাদের যে 50 থেকে 80% কিন্তু মিথেন এই বায়োগ্যাসে থাকে, মানে মেইন উপাদান হচ্ছে তোমার এই মিথেন। এই বায়োগ্যাসটাকে বাংলায় কি বলা হয়? তোমাদের যদি এএনএম জিএনএম পরীক্ষায় বায়োগ্যাসের বাংলা হিসেবে আসে তখন কি আসতে পারে? একে বলে জৈব গ্যাস। আচ্ছা বলো তো, বায়োগ্যাস তৈরিতে কোন ধরনের ব্যাকটেরিয়া দরকার হয়? সেটা হচ্ছে, তোমাদের বলে রাখি যে বায়োগ্যাস তৈরিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া যেটা, সেটা বায়োগ্যাস তৈরিতে হেল্প করে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। মিথানোজেনিক, এখন যে এরকম কোশ্চেনগুলো একটু টাফ আসছে, সেই হিসাবে তোমাদের মনে রাখতে হবে যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কিন্তু বায়োগ্যাস তৈরিতে দরকার হয়। এবার তাহলে এটার অ্যান্সার কী ছিল? মিথেন। এবার আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা হচ্ছে, মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন স্তরে? তোমরা কি জানো? মেরুজ্যোতি সৃষ্টি হয় থার্মোস্ফিয়ারে হচ্ছে মেরুজ্যোতি সৃষ্টি হয়। এবার থার্মোস্ফিয়ার সম্পর্কে তোমাদের 2-1টা তথ্য অবশ্যই জানতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের এখানে বলে দিচ্ছি। এইখানে মূলত এই স্তরের বিশেষত্ব হলো, এই স্তরে হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। রেডিও তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ থেকে ফিরে আসে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মতোই থার্মোস্ফিয়ারে কি হয়, যেখানে তোমাদের বললাম যে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে, সেই থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতাও বাড়ে। যেরকম আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখলাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, এইখানেও তাই, থার্মোস্ফিয়ারেও তাই। মনে রাখবে, দুটো সেম, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। তাহলে মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন স্তরে? এটা কি হলো? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো এ নাম্বার CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন, বি CO2 কার্বন ডাইঅক্সাইড, সি NO2, আর ডি হচ্ছে মিথেন CH4। তাহলে এটার অ্যান্সারটা কি হলো?
জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয়, কোন গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয়? কার্বন ডাই অক্সাইড। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত আমরা কমাবো তত কার্বন ডাই অক্সাইড কিন্তু কম তৈরি হবে। এবার কার্বন ডাই অক্সাইড পরিবেশে যত কম নির্গত হবে তত আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটা, এই যে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে, এইগুলো কমতে থাকবে। তাহলে এটার অ্যান্সারটা কী হলো? CO2, কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? এটা হলো ডবসন এককে। ডবসন এককে কী করা হয়? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলেছে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? A 1978 সালে, B 1987 সালে, C 1990 সালে, D 2001 সালে। তোমরা বলো তো এটা কী হবে, কত সালে? 1987 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এখানে তোমাদের 25টা কোশ্চেন নিয়ে এসেছি, তার মধ্যে 25টার মধ্যে লুকিয়ে রয়েছে প্রায় 50টা কোশ্চেন। এই 25টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেনগুলো দেখে যাবে। মন্ট্রিল প্রোটোকল তাহলে স্বাক্ষরিত হয় কত সালে? 1987 সালে। তাহলে 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হচ্ছে স্বাক্ষরিত হয়। এইবার এই মন্ট্রিল প্রোটোকল বলো তো কী রিলেটেড? সেটা হচ্ছে ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে সেটা হ্রাসের জন্য অনেকগুলো দেশ মিলে একটি বৈঠক করে। বৈঠকে একটা চুক্তি হয় যাতে ওজোন স্তরের ক্ষয়টা যাতে হ্রাস করা যায়, সেই জন্য এই মন্ট্রিল প্রোটোকলটা বসেছিল 1987 সালে। এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে চলে আসছি। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, এটা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে একটি অপ্রচলিত শক্তির উৎস। এছাড়াও আর কি অপ্রচলিত শক্তির উৎস তোমাদের মনে রাখতে হবে, যেরকম সৌরশক্তি একটা অপ্রচলিত শক্তির উৎস, জোয়ার ভাটার শক্তি অপ্রচলিত শক্তির উৎস, ভূতাপ শক্তি অপ্রচলিত শক্তির উৎস। এগুলো তোমাদের মনে রাখতে হবে, অপ্রচলিত শক্তির উৎসগুলো কি কি। কিন্তু এই ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে মানে এই কোশ্চেনটার ক্ষেত্রে হবে বায়োগ্যাস। 8 নম্বর কোশ্চেনে চলে আসছি। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে? তো বায়ুদূষণ আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কি তোমরা জানো সবাই? ট্রপোস্ফিয়ার। সুতরাং নিচের স্তরেই সবচেয়ে বেশি বায়ুদূষণ ঘটবে। তো ট্রপোস্ফিয়ারেই সবচেয়ে বেশি বায়ুদূষণ ঘটে। আর বায়ুমণ্ডলে তো 5টা স্তর তোমরা তো জানোই। সবচেয়ে নিচের স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবার এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে তোমাদের আরও 3-4টে তথ্য জেনে রাখতে হবে, যেগুলো এএনএম জেএনএম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ক্ষুদ্রমণ্ডল বলার পেছনেও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইগুলো হচ্ছে এই স্তরেই ঘটে থাকে। এই স্তরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের যত ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠতে থাকবে ট্রপোস্ফিয়ারের মধ্যে, তত উষ্ণতা এবং চাপ দুটোই কমবে। আমরা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারে উল্টোটা দেখেছি, যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে মানে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখব উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে? এটা হবে ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেন। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? তাহলে কোন রশ্মি? এটা হচ্ছে ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি। 10 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলে তোমরা তো জানো 5টা স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শীতলতম যে স্তরটি সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। কোনটা? মেসোস্ফিয়ার। এবার এই মেসোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে যেরকম আমরা দেখেছিলাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা মানে তাপমাত্রা কমতে থাকে, এই স্তরেও ঠিক মানে মেসোস্ফিয়ার স্তরেও ঠিক সেম। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা এবং চাপ দুটোই কমতে থাকে। তার মানে কি হলো, ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার কিন্তু একই রকম, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও চাপ কমতে থাকে।
আর ওইদিকে থার্মোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটোতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়, এটা ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রেই বলা হয়েছে যে প্রতি কিলোমিটার ওপরে উঠলে মানে উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কতটা কমে। তোমরা 4টে অপশান দেখতে পাচ্ছ, 4টে অপশানের মধ্যে ডি নাম্বার অপশানটা কারেক্ট। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকে। উচ্চতা যত বাড়তে থাকে উষ্ণতা তত কমতে থাকে, মানে প্রতি কিলোমিটার যত ওপরে উঠবে তত 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকবে। তাহলে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, 12 নম্বর কোশ্চেনে। বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? এটা তো তোমরা নিশ্চয়ই সবাই পারবে। বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। আমরা তো জানি এটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেরকম নাইট্রোজেন 70%-এর কাছাকাছি থাকে এবং অক্সিজেন 20%-এর কাছাকাছি থাকে। বাকি কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদিও বায়ুতে থাকে, কিন্তু প্রধান উপাদান হিসেবে না, মানে অ্যামাউন্টটা শতকরা হিসেবে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণটা বায়ুতে অনেকটাই বেশি। এবার 13 নম্বর কোশ্চেনে চলে আসছি। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়। মিথেন হাইড্রেট থেকে আমরা কোন গ্যাসটি পাই? এ হাইড্রোজেন গ্যাস পাই, বি মিথেন গ্যাস, সি বায়োগ্যাস, আর ডি অ্যাসিটিলিন গ্যাস। এখানে আমরা অবশ্যই মিথেন হাইড্রেট থেকে আমরা মিথেন গ্যাস পাই। এটা তোমাদের মনে রাখারও সুবিধা, যেহেতু মিথেন হাইড্রেট, মিথেন কথাটি আছে, তাহলে মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস আমরা পাই। এবার এই মিথেন হাইড্রেটটা কোথায় পাওয়া যায়? সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে, সমুদ্রের একদম তলায় পাললিক শিলাস্তরের নিচে এই মিথেন হাইড্রেটটা পাওয়া যায়। এবার চলে আসছি 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে? বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এটা কেউ কখনো পরীক্ষায় ভুল করে আসবে না, ভালো করে দেখে নাও। এটা বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো ক্ষতিকর অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি। এবার 15 নম্বর কোশ্চেন। বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? তাহলে সবচেয়ে বেশি দায়ী কে? এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি দায়ী। এছাড়া সিএফসিও প্রধান বলতে পারো, কিন্তু এইখানে যেহেতু সিএফসি নেই তাহলে নাইট্রাস অক্সাইড হবে রাইট আনসার। চলে আসছি পরের কোশ্চেনে, 16 নম্বর কোশ্চেন। ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয়। ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত কি? তোমরা তো সবাই জানো, সিএফসি। যেটা কোথায় ব্যবহৃত হয়? এ নাম্বার বলেছে মিক্সার গ্রাইন্ডারে, বি মাইক্রো ওভেন, সি ওয়াশিং মেশিন, ডি হিমায়ক যন্ত্র। অ্যান্সার হবে ডি হিমায়ক যন্ত্র। রেফ্রিজারেটর বা কোনো এসি মেশিনে এই হিমায়ক যন্ত্রটা ব্যবহার করা হয়, যেখানে ক্লোরোফ্লুরোকার্বন ইউজ করা হয়, সিএফসি ব্যবহার করা হয়। এই ক্লোরোফ্লুরোকার্বন যত বেশি তৈরি হবে এটা ওজোন স্তরের জন্য তত বেশি ক্ষতিকারক। ওজোন হোল তৈরি করবে, তত অতি বেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ত্বকের জন্য, ফুসফুসের জন্য, এগুলোর জন্য ভীষণ ক্ষতিকর। এবার পরের কোশ্চেনে চলে আসছি। ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন ফোরম্যান 1982 সালে। 1982 সালে। এখানে দেখো তোমাদের 4টা অপশন একই রকম মনে হবে, কিন্তু তোমরা এটা ভালো করে মনে রাখবে যে ফোরম্যান 1982 সালে ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসছি। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে বলে ট্রপোপজ। এবার ট্রপোপজ এখানে হচ্ছে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে আমরা কি জেনেছি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এই ট্রপোপজ অঞ্চলে উচ্চতা যত বাড়তে থাকবে এখানে কিন্তু উষ্ণতার কোনো রকম পরিবর্তন দেখা যাবে না। এটা তোমাদের মনে রাখতে হবে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে উষ্ণতার কোনো রকম পরিবর্তন দেখা যাবে না। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, কি পদ্ধতিতে আলো আসে?
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এএনএম জিএনএমের জন্য। সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে। তোমরা সবাই মনে রাখবে সূর্য থেকে আলো আসে বিকিরণ পদ্ধতিতে। আমি স্টার্ট দিয়ে দিয়েছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে? যে আমাদের যে ওয়াটার সাইকেলগুলো আছে এবং বিভিন্ন টেম্পারেচার, এই বায়ুমণ্ডলের টেম্পারেচার কীরকম হবে সেটা আমাদের কোন স্তরটি নিয়ন্ত্রণ করে? এটার অ্যান্সার হলো ট্রপোস্ফিয়ার। এবার 21 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান কত? বিশ্ব উষ্ণায়নে মানে এই যে গ্লোবাল ওয়ার্মিং, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, পৃথিবীর ভূপৃষ্ঠের টেম্পারেচার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই যে বিশ্ব উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান কত পার্সেন্ট আছে? 50% অবদান কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড 50% দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে স্টোন ক্যান্সারের কারণ হলো, স্টোন ক্যান্সারের কারণ হলো অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। এটা হচ্ছে স্টোন ক্যান্সারের কারণ। নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন। হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো, হ্যালোজেন সমূহ, হ্যালোজেন তো তোমরা সবাই জানো, ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হলো হ্যালোজেন মৌল। এবার এই হ্যালোজেন মৌলগুলো বায়ুর কোন স্তরে গিয়ে সক্রিয় হয়? এটা হবে এক্সোস্ফিয়ার স্তর, বায়ুমণ্ডলের প্রায় শেষের স্তর, সেই স্তরে গিয়ে হ্যালোজেন মৌলগুলি সক্রিয় হয়। এই স্তরে কিন্তু শুধু হ্যালোজেন মৌল সক্রিয় হয় তা না, এখানে হাইড্রোজেন গ্যাস থাকে, এখানে হিলিয়াম গ্যাস পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে এক্সোস্ফিয়ার সম্পর্কে, সেটা হচ্ছে এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু কৃত্রিম উপগ্রহ, যে হচ্ছে আর্টিফিশিয়াল যেসব স্যাটেলাইটগুলো পাঠানো হচ্ছে, তারপরে মহাকাশ স্টেশন যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু হয়। এবার 24 নম্বর কোশ্চেন, প্রায় শেষের দিকে চলে এসেছি। 24 নম্বর কোশ্চেন, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? এটা হবে অ্যান্সার সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্রিনহাউস গ্যাসটাই উষ্ণকরণ সর্বতা মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে অনেক বেশি। 25 নম্বর কোশ্চেনে চলে আসছি। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে? এটার অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার স্তরে কি হয়? বায়ুমণ্ডলের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টা কি? এই ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টটা কি স্যার? তাহলে এটা হলো একটা এনার্জেটিক চার্জ পার্টিকেল। এই ভ্যান অ্যালেন বিকিরণ হচ্ছে একটা এনার্জেটিক চার্জ পার্টিকেল, যেটা হচ্ছে সৌরঝড়ের ফলে যেটা তৈরি হয়। সেটা কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়।